রাহুল প্রিয়াঙ্কা সহ শীর্ষ নেতাদের আটকের পর ছেড়ে দিল দিল্লি পুলিশ। দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা ককরোচ পার্টির। দুবাইয়ে বাংলাদেশি প্রবাসীদের আইন কানুন মেনে চলার আহ্বান, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতা বাড়ানোর তাগিদ। রানওয়ের পাশের বাকরা মসজিদ ঘিরে বিতর্ক, কলকাতা বিমানবন্দরের নিরাপত্তায় কোনো আপোষ নয়, কড়া বার্তা শুভেন্দুর। স্বাগত প্রবাসের সংবাদে, সঙ্গে আছি আমি আসিফ সামাদ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই আন্তর্জাতিক সংবাদ। শিক্ষার্থীদের ইস্যুতে এবার উত্তপ্ত ভারতের রাজপথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে বিক্ষোভের সময় বিরোধী দলীয় নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী সহ শীর্ষ নেতাদের আটক করে দিল্লি পুলিশ। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর টানা হেঁচড়ায় আহত হন রাহুল সহ একাধিক কংগ্রেস নেতা। কয়েক ঘন্টা পর অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়। এমন পরিস্থিতির মধ্যে বিজেপি বিরোধী বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। টেনে হিচড়ে সরিয়ে নেওয়া হচ্ছে ভারতের প্রধান বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে। তোলা হচ্ছে প্রিজন ভ্যানে। এ সময় তার নাক দিয়ে রক্ত ঝরতেও দেখা যায়। ধস্তাধস্তি ও সংঘর্ষের এমন চিত্র দিল্লির 7 লোক কল্যাণ মর্গের। মঙ্গলবার ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে জড়ো হন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেস নেতারা। কয়েক ঘন্টায় তাদের অবস্থান কর্মসূচি রূপ নেয় নজিরবিহীন বিক্ষোভে, যেখানে দাবি ওঠে শিক্ষামন্ত্রীর পদত্যাগের। সে সময় তাদের উপর চড়াও হয় দিল্লি পুলিশ। আটক করে কংগ্রেস সভাপতি মাল্লিকার্জুন খার্গে, প্রিয়াঙ্কা গান্ধী সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সহ বিরোধী জোটের আরো কয়েকজন নেতাকর্মীকে। এটা বিজেপির সন্ত্রাসবাদ, তারা ছাত্রদের কথা শুনছে না। আটকের আগেই আগুনে ঘি ঢালেন রাহুল গান্ধী। সামাজিক মাধ্যমে এক বার্তায় শিক্ষার্থীদের উপর আঘাতের প্রতিবাদে সবাইকে এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগেরও আহ্বান জানান। তুমুল উত্তেজনায় এখনো মুখ খোলেনি ভারতীয় জনতা পার্টি বিজেপি। এমনকি আটকদের বর্তমান পরিস্থিতিও রয়ে গেছে ধোঁয়াশায়। উত্তেজনার বারুদ ছড়িয়েছে বাকি রাজ্যগুলোতেও। এরই মধ্যে কংগ্রেস, সিপিআইএম সহ ইন্ডিয়া জোটের সব দলকে মতপার্থক্য ভুলে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীরব দাস, নিউজ 24। দিল্লির যন্তর মন্তরে আজও অবস্থান নিয়েছে ককরোচ জনতা পার্টি। আলোচনা শুরু হলেও দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা আন্দোলনকারীদের। এর মধ্যে ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির প্রতিবাদে দিল্লিমুখী হাজারো কৃষককে ঠেকাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। কৃষকদের ক্ষোভ এবং তরুণদের ককরোচ পার্টির আন্দোলন, দুই মিলিয়ে নরেন্দ্র মোদী সরকারের উপর তৈরি হয়েছে বহুমুখী রাজনৈতিক চাপ। লাঠিচার্জ, কাঁদানে গ্যাস আর সহিংস সংঘর্ষ কোনোটাই থামাতে পারেনি আন্দোলনের ঢেউ। পুলিশের অভিযানের পরও দিল্লির যন্তর মন্তরে আবারও জড়ো হয়েছেন ককরোচ জনতার পার্টির হাজারো কর্মী সমর্থক। তবে এবার রাজপথের উত্তাপের পাশাপাশি খুলেছে আলোচনার পথও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ও সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে বৈঠক করেছেন আন্দোলনের প্রতিনিধিরা। তাদের দাবি, আলোচনা ইতিবাচকভাবে এগুচ্ছে। এদিকে অনশনে অসুস্থ সোনাম ওয়াংচুককে উন্নত চিকিৎসার জন্য সফদরজং হাসপাতাল থেকে বেসরকারি মেদান্তা হাসপাতালে স্থানান্তরের অনুমতি দিয়েছে দিল্লি হাইকোর্ট। তবে সংলাপ শুরু হলেও আন্দোলন থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেয়নি ককরোচ জনতা পার্টি। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন আন্দোলন চলবে, তবে আপাতত দিল্লির রাজপথে কোনো মিছিল করা হবে না। দিল্লি পুলিশ যেভাবে শিক্ষার্থীদের পিটিয়েছে তা অত্যন্ত লজ্জাজনক। আমরা জানি মোদী ও অমিত শাহের নির্দেশে এসব হয়েছে। একই সময়ে ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির প্রতিবাদে কৃষকদের নতুন কর্মসূচিও রাজধানীতে চাপ বাড়াচ্ছে। ফলে দিল্লিতে রাজনৈতিক অচলাবস্থা কাটাতে মোদী সরকারের সামনে এখন দ্বিমুখী চ্যালেঞ্জ। চন্দ্রা, নিউজ 24। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের আইন কানুন মেনে চলা, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতন করতে আজমানে এক মত বিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ কনস্যুলেট দুবাই। সভায় কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান প্রবাসীদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানান। পাশাপাশি পাসপোর্ট, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও প্রবাসী কল্যাণ কার্ড সহ বিভিন্ন সেবা সম্পর্কে তথ্য তুলে ধরা হয়।
প্রবাসীদের সমস্যা সমাধানে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাসও দেয় কনস্যুলেট। ওমরাহ যাত্রায় নতুন দিগন্ত খুলছে সৌদি আরব। 1 বছর মেয়াদী মাল্টিপল এন্ট্রি ভিসায় এখন একাধিকবার পবিত্র ভূমিতে প্রবেশের সুযোগ পাবেন মুসল্লিরা। তবে পুরো 1 বছরে মোট অবস্থান করা যাবে সর্বোচ্চ 90 দিন। আল্লাহর ঘরে মেহমানদের জন্য সৌদি আরবের নতুন উপহার। পবিত্র ওমরা পালনে চালু হচ্ছে 1 বছর মেয়াদী মাল্টিপল এন্ট্রি ভিসা। নতুন এই ভিসায় 1 বছরের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন ওমরা পালনকারীরা। তবে মোট অবস্থান করা যাবে সর্বোচ্চ 90 দিন। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে ভিসার মেয়াদ হবে ইস্যুর দিন থেকে 365 দিন। প্রতিটি সফরের আগে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে নিতে হবে ওমরা পারমিট ও নির্ধারিত সেবা প্যাকেজ। তবে পবিত্র হজ মৌসুমে এই ভিসা কার্যকর থাকবে না। 1 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত এর ব্যবহার বন্ধ থাকবে। ডিজিটাল সেবায় ওমরা ব্যবস্থাপনাকে আরো সহজ ও আধুনিক করাই সৌদি সরকারের লক্ষ্য। ফলে নতুন ভিসায় বিশ্বের কোটি কোটি মুসল্লির জন্য আরো সহজ হচ্ছে পবিত্র ওমরা পালনের পথে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাকড়া মসজিদে সাময়িকভাবে নামাজ বন্ধের সিদ্ধান্ত ঘিরে বিতর্কের মধ্যে নিরাপত্তার প্রশ্নে কড়া অবস্থান নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, চিকেন নেক ও বাংলাদেশ সংলগ্ন কলকাতা বিমানবন্দরের অবস্থান অত্যন্ত স্পর্শকাতর, তাই জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ করা হবে না। কলকাতা থেকে ভাস্কর সর্দারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রানওয়ের পাশে একটি মসজিদ আর তা ঘিরেই তুঙ্গে নিরাপত্তা বনাম ধর্মীয় অধিকারের বিতর্ক। কলকাতা বিমানবন্দরকে ঘিরে সেই বিতর্কে এবার কড়া বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাফ জানান, জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ নয়, সুরক্ষাতে কোনো কম্প্রোমাইজ নেই। মঙ্গলবার এক সরকারি অনুষ্ঠানে শুভেন্দু বলেন, একদিকে চিকেন নেক, অন্যদিকে বাংলাদেশ, কাছেই নেপাল, ভুটান ও চীন। এমন কৌশলগত অবস্থানে থাকা কলকাতা বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রথম অগ্রাধিকার। লোকেশন এমন জায়গায়, সামনেই চিকেন নেক, বাংলাদেশ, নেপাল, ভুটান এবং চীনও খুব একটা দূরে নেই। এই রকম একটা এয়ারপোর্ট, কলকাতা এয়ারপোর্ট, নেতাজি সুভাষচন্দ্র বসু, সেখানে প্রেয়ারের জন্য দরজা খোলা ছিল। তবে নিরাপত্তা বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে রানওয়ে সংলগ্ন 135 বছরের পুরনো বাকরা মসজিদ। সামাজিকভাবে নামাজ বন্ধের সিদ্ধান্তের পর শুরু হয় রাজনৈতিক বিতর্ক। সরকারের দাবি, মসজিদটির অবস্থান বড় যাত্রীবাহী ও কার্গো বিমানের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করছে, তাই বিকল্প স্থানে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। মসজিদে আবারও নামাজ চালুর দাবিতে আন্দোলনের ডাক দেওয়া হলেও শেষ পর্যন্ত তা প্রত্যাহার করা হয়। ফলে নিরাপত্তা ও ধর্মীয় অধিকার দুই ইস্যুই এখন পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের আয়োজনে আগামী 25 ও 26 জুলাই ওয়ারেন সিটির সিটি হল স্কোয়ারে বসবে এই উৎসব। ওয়ারেন শহরে সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে আয়োজন নিয়ে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজহার রহমান ও সভাপতি জাবেদ চৌধুরী। জানান, অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা সহ অনেকে। থাকবে প্রায় 60টি খাবার, পোশাক সহ নানান পণ্যের স্টল। মার্কিন প্রশাসনের একাধিক প্রতিনিধিও এতে অংশ নেবেন বলে প্রত্যাশা আয়োজকদের। জর্ডানের রাজধানী আম্মানে বাংলাদেশ দূতাবাস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে জুলাই শহীদ দিবস 2026 পালন করেছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জুলাই গণ অভ্যুত্থানের বীর শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। প্রথম সচিব উম্মে সালমার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দ্বিতীয় সচিব GM রাশেদুল ইসলাম। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। রাষ্ট্রদূত নূরে হেলাল সাইফুর রহমান শহীদদের স্বপ্নের বৈষম্যহীন, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে হয়ে গেল বার্ষিক নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার এই আয়োজনে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিন্স MP সহ একাধিক জনপ্রতিনিধিরা। সংগঠনের সভাপতি মনিরুল হক জর্জের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে ধর্মগ্রন্থ পাঠ, দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এছাড়া চলন্তিকা ম্যাগাজিনের মোড়ক উন্মোচন, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় আয়োজন।
কোনো মন্ত্রী যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারেন সেক্ষেত্রে মন্ত্রিসভায় রদবদল হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। প্রধানমন্ত্রীর সাথে কথা বলে এমন ইঙ্গিত পাওয়ার কথা জানান তিনি। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। বলেন, সাইবার বুলিং ও অপতথ্য রোধে একটি আইনজীবী প্যানেল গঠন হচ্ছে। চলতি সপ্তাহেই হতে পারে প্রজ্ঞাপন। গত 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠিত হয়। বর্তমানে প্রধানমন্ত্রী ছাড়াও মন্ত্রিসভায় 24 জন পূর্ণ মন্ত্রী ও 23 জন প্রতিমন্ত্রী রয়েছেন। এছাড়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় 10 জন উপদেষ্টা রয়েছেন। সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টার সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রিসভা রদবদলের গুঞ্জনের বিষয়ে প্রশ্নের জবাবে জাহিদুর রহমান বলেন, দায়িত্বে অবহেলার প্রমাণ পেলেই তার জায়গায় নতুন কাউকে নিয়োগ দেয়া প্রধানমন্ত্রীর এখতিয়ার। জনগণের কল্যাণে যা করা প্রয়োজন তা করতে পিছপা হবেন না প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী একটা মন্ত্রিসভা তৈরি করেছেন, একটা উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন। এটুকু ওনার সাথে কথা প্রসঙ্গে আমি যতটুকু বুঝি, ওনার যদি কখনো মনে হয় যে কেউ ভালো পারফর্ম করতে পারছেন না, তার জায়গায় দপ্তর পুনর্বন্টন অথবা নতুন কাউকে দেয়া, এগুলো যদি প্রয়োজন মনে করেন তিনি সেটা করবেন। কারণ দিনের শেষে জনগণের কল্যাণ সাধন করা প্রধান। এটা এখন 180 দিনের পরপর হবে না তার চেয়ে একটু সময় লাগবে, সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারছি না। ডক্টর জাহেদ বলেন, সাইবার বুলিং ও অপতথ্য রোধে আইনগত বিষয় দেখভালের জন্য একটি আইনজীবী প্যানেল গঠন করা হচ্ছে। চলতি সপ্তাহেই জারি হতে পারে প্রজ্ঞাপন। তথ্য মন্ত্রণালয় তার অধীনে একটা আইনজীবী প্যানেল তৈরিতে কাজ করছে, যে প্যানেলটি আসলে এই ব্যাপারগুলোকে আইনগতভাবে ডিল করবেন। আমরা যে কেউ ডিসইনফরমেশনের শিকার হতে পারি, আমরা যে কেউ মারাত্মক মিথ্যা সাইবার বুলিং এর শিকার হতে পারি, আমরা ফেক ছবি, ফেক ভিডিওর শিকার হতে পারি। আইনজীবী প্যানেল যেটার কথা বলা হয়েছিল, এটা গঠন সম্পূর্ণ হয়েছে। এটা কতগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস ছিল, সব শেষে এই প্যানেল তৈরির কাজ শেষ। জাস্ট ফর্মাল প্রজ্ঞাপনটা বাকি আছে, এটা খুব দ্রুত 2-1 দিনের মধ্যেই হয়ে যাবে। প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দীর্ঘদিন পর গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেয় মানুষের প্রত্যাশা অনেক। এসব প্রত্যাশা পূরণ সরকারের জন্য চ্যালেঞ্জ। তাই সরকারে থাকা কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে উচ্চ পর্যায় থেকে তা দেখা হবে। সরকারের কাজের নানা ক্ষেত্রে নানা সমালোচনা তৈরি হবে, সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় থাকা ব্যক্তিদের মধ্যে তৈরি হতে পারে। ইনফ্যাক্ট মিডিয়ার কাজই এটা। শানাজি আসপিন, নিউজ 24, ঢাকা। দক্ষতার সাথে সরকার পরিচালনার পাশাপাশি বাস্তবসম্মত কর্মসূচি নিয়ে বিএনপিকে মাঠে সরব থাকার আহ্বান শরিকদের। চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে এমন পরামর্শ দিয়েছেন সমমনা বিভিন্ন দলের নেতারা। ভবিষ্যতে বিরোধীদের মোকাবেলায় সমমনা দলগুলোকে যথার্থ মূল্যায়নের আহ্বানও জানান যুগপৎ আন্দোলনের শরিকরা। দীর্ঘ সময়ের আন্দোলন সংগ্রামের সঙ্গীদের সঙ্গে নির্বাচনের 5 মাস পর সোমবার আনুষ্ঠানিক বৈঠকে বসেন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠকে অংশ নেন যুগপৎ আন্দোলনের শরিক 42টি দলের শীর্ষ নেতারা। আমরা দীর্ঘ 15 বছর যখন একসাথে ভোটের আগে জোট সঙ্গীদের কেউ কেউ বিএনপিতে যোগ দিয়ে নির্বাচন করেন। এমনকি শরিক দলের বিজয়ী 2 জনের ঠাঁই হয়েছে নতুন সরকারের মন্ত্রিসভায়। তবে আসন সমঝোতায় ছেড়ে দেয়া 9 আসনে জয়ী হতে পারেননি যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর 9 প্রার্থী। তাই সরকারে অংশ হতে পারা আর না পারা নেতাদের বৈঠকে অভিব্যক্তিও ছিল ভিন্ন। যুগপৎ আন্দোলনের যতগুলো শরিক দল আছে, সবচাইতে শক্তিশালী এবং নেতাকর্মী নির্ভর দল হচ্ছে গণ অধিকার পরিষদ। তো সেই জায়গা থেকে আমি কোটা আন্দোলনের কনভেনার ছিলাম। আমার নেতৃত্বে 18 সাল থেকে 24 সাল পর্যন্ত একটি ধারাবাহিক আন্দোলন হয়েছে, কিন্তু আমিও কিন্তু নমিনেশন পাইনি। এই জন্য কিন্তু আমি আক্ষেপ করে বিএনপির বিরুদ্ধে বলা কিংবা এই সরকারের সমালোচনা করা, এটি কিন্তু আমি করছি না। কেউ কেউ তো বলতে চেয়েছেন তারা তো সরকারে আসতে চান, সরকারে অংশীদার হতে চান। আমাদের একজন তো বলেই ফেললেন আপনারা সরকারে আছেন আর আমরা তো এখন ফুটপাতে বসে আছি। দক্ষ হাতে সরকার পরিচালনা করলেই হবে না, রাজনৈতিক কর্মসূচি নিয়ে থাকতে হবে মাঠের রাজনীতিতে, এমন মনোভাবের কথাও জানান শরিক দলের নেতারা। দেশব্যাপী আমরা সরকারকে দেখছি, কিন্তু বিএনপি এটা এত বড় রাজনৈতিক দল, বিএনপিকে বাস্তবে আমরা কিন্তু মাঠে দেখছি না। তাই আমি বলি যে আপনারা প্রকারান্তরে থেকে জামাত এবং এনসিপির জন্য মাঠটা আপনারা ছেড়ে দিলেন কিনা। সিটি কর্পোরেশন, জেলা পরিষদ সহ সরকারি বিভিন্ন সংস্থায় সহস্রাধিক পদে নিয়োগ দেওয়া হয়েছে বিএনপি নেতাদের। সংসদে সংরক্ষিত 36 আসনেও নেই জোট সঙ্গীদের কোনো সদস্য। এ নিয়ে বৈঠকে ক্ষোভের কথা জানান কেউ কেউ। তাদের প্রত্যাশা, আগামী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী সমর্থন দেওয়ার ক্ষেত্রে সমমনা দলগুলোর কথা বিবেচনায় রাখবে বিএনপি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।
2027 সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন হজ প্যাকেজের খরচ হবে 5,05,648 টাকা। উড়োজাহাজ ভাড়া গতবারের চেয়ে 24,830 টাকা কমিয়ে 1,30,000 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে মুদ্রার দাম বৃদ্ধি এবং খাবার ও সার্ভিস চার্জ যুক্ত হওয়ায় হজ প্যাকেজের খরচ কিছুটা বেড়েছে বলে জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কাকবাদ। সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। 2027 সালে হজ পালনের জন্য চলতি বছরের 1 জুলাই থেকে প্রাথমিক নিবন্ধন শুরু হয়। নিবন্ধন শেষ হবে আগামী 24 সেপ্টেম্বর। ব্রিফিংয়ে আগামী মৌসুমের হজ প্যাকেজ ঘোষণা করে ধর্মমন্ত্রী। জানান, সরকারি ব্যবস্থাপনায় 2টি প্যাকেজ থাকছে। নিম্ন প্যাকেজের খরচ ধরা হয়েছে 5,05,648 টাকা। দ্বিতীয় প্যাকেজ 6,15,263 টাকা। হজ প্যাকেজ একে, এই প্যাকেজে হজ যাত্রীদের মক্কা হারাম শরীফের বই চত্বর হতে প্রায় 1000 থেকে 1400 মিটারের মধ্যে এবং মদিনায় মার্কাজি এরিয়ার আবাসন সুবিধা দেওয়া হবে। তিনি আরো জানান, এবার কমছে হজযাত্রীদের বিমান ভাড়া। 1,54,000 টাকা থেকে কমিয়ে এবার 1,30,000 টাকা নির্ধারণ করা হয়েছে। আর হজযাত্রীদের খাবার ও সার্ভিস চার্জ সৌদি সরকার বহন করবে। তবে মুদ্রা বিনিময় হার বেড়ে যাওয়া সহ কয়েকটি কারণে সার্বিকভাবে প্যাকেজের মূল্য কিছুটা বেড়েছে। সৌদি রিয়াল আগে যেভাবে বাংলা টাকা যত কমে পাওয়া যেত, এখন কিন্তু তার বেশি দিতে হয়। ভবিষ্যতে আরো বেশি দিতে হতে পারে। ওটা তো আমাদের হাতে নয়, এটা ইন্টারন্যাশনাল। আর প্রতিটা খরচ কিন্তু বেড়ে যাচ্ছে। একটা দেশ দেখান যে তারা আগের তুলনায় কমাইছে। 40 রিয়াল করে দিয়ে লাগতেছে, আগে এটা দেয়া লাগতো না। এটা ওই প্যাকেজের বাইরে হাজিরা নিজের পয়সায় খেতেন, এবার নিজের পয়সায় খাওয়া লাগবে না, এই পয়সাটা আগে দিয়ে দিতে হবে। চাঁদ দেখা সাপেক্ষে 2027 সালের 15 মে হজ অনুষ্ঠিত হতে পারে। সেই হিসেবে আগামী বছরের হজ ফ্লাইট শুরু হবে 8 এপ্রিল থেকে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণ খেলাপি এবং খেলাপি ঋণের জামিনদাররা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার নির্বাচন ভবনে সিইসির সভাপতিত্বে কমিশনের বৈঠকে আইন সংশোধনের সুপারিশ চূড়ান্ত করা হয়। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনীকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, জেলা ও ইউনিয়ন পরিষদ আইনে সংশোধনী আনতে সরকারের কাছে সুপারিশ পাঠানোর প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠক হয়। বৈঠক শেষে গৃহীত সিদ্ধান্তের বিষয়ে জানান ইসি সচিব। এমপিওভুক্ত শিক্ষকগণ যেন নির্বাচনে অংশগ্রহণের অযোগ্যতা হয়। যিনি ব্যক্তিগতভাবে বন্ধকদাতা তিনি তো আছেনই, কিন্তু গ্যারান্টার যারা, তাদেরকেও ঋণ খেলাপি হিসেবে অযোগ্য। সেবা প্রদানকারী সংস্থায় যদি কোনো বিল খেলাপি থাকে, সেটা ব্যক্তিগত হতে পারে বা প্রাতিষ্ঠানিক হতে পারে। আমার প্রতিষ্ঠানটাই বিল খেলাপি করেছে, সেক্ষেত্রে এই আপনার অযোগ্যতা হিসেবে আসবে। লাভজনক পদে থেকে নির্বাচন করা যাবে না। ইউনিয়ন পরিষদ, পৌরসভা নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের ধাপ শুরু হতে পারে। আইন সংশোধনের জন্য দ্রুত সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে। প্রস্তুতির ব্যাপারটা তো চলমান। আমরা যেমন বলেছি যে 31শে জুলাই পর্যন্ত যারা ভোটার নিবন্ধিত হবেন তাদের নিয়ে আমাদের জানান, 31 আগস্ট ভোটার তালিকা চূড়ান্ত হবার পরপরই ঘোষণা করা হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা। সকল পণ্যের অব্যাহত ব্যয় বৃদ্ধির কারণে বর্তমান নির্ধারিত কমিশন 8 টাকা থেকে বাড়িয়ে 13 টাকা 96 পয়সা করার দাবি জানিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ দাবি জানায় অ্যাসোসিয়েশন। তারা বলেন, এই ব্যবসার আর ক্ষতির সম্মুখীন হতে চান না। বলেন, সরকার দাবি না মানলে 30 জুলাই সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত প্রতীকী সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখা হবে। তারপরও সমাধান না আসলে আগামী 23 আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে সকল সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখা হবে। আন্দোলন বা বলেন যেটা বলেন, আমরা আসলে লোকসান আর টানতে পারছি না। আমাদের পক্ষে আমরা এই লোকসানটা আর ক্যারি করার মতো ক্যাপাসিটি আমাদের মালিকদের নেই। সকল পণ্যের অব্যাহত ব্যয় বৃদ্ধির কারণে বর্তমানে আমাদের কমিশন ন্যূনতম 13 টাকা 96 পয়সা নির্ধারণের দাবি জানায়। দর্শক, এই ছিল প্রবাসের সংবাদে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।